বাইডেনের মুখে থুতু ছিটিয়েছেন নেতানিয়াহু। যুদ্ধ শুরু থেকেই গাজা অবরুদ্ধ করে রেখেছে ইসরায়েল, ফলে সেখানে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। এরই মধ্যে গাজার ৭৫% আবাদি জমি ধ্বংস করেছে ইসরায়েলি বাহিনী। খাদ্য সংকট চরম আকার ধারণ করেছে, খাদ্যের অভাবে মারা যাচ্ছে বহু শিশু। গণমাধ্যমে খবরে জানা গেছে, এই যুদ্ধের মধ্যে শুধু শিশু নিহত হয়েছে প্রায় ১৬,০০০ আর নিখোঁজ রয়েছে ২১,০০০-এরও বেশি। তবে যুদ্ধ বন্ধ করছেন না ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু। সেই সঙ্গে গাজার শাসক গোষ্ঠী হামাসের হাতে বন্দী থাকা ইসরায়েলি জিম্মিদেরও ফেরত আনতে যথেষ্ট উদ্যোগী নন নেতানিয়াহু। যুদ্ধবিরতি নিয়েও অনীহা জানিয়েছেন তিনি। এমতো অবস্থায় ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক এজেন্ট গোনেন বেন ইৎজাক নেতানিয়াহুর ব্যাপক সমালোচনা করেছেন। তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইসরায়েলের সবচেয়ে বড় সমর্থক এবং নেতানিয়াহু তার মুখে থুতু ছিটিয়েছেন। তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে খুবই গুরুত্বপূর্ণ সম্পর্ক ধ্বংস করেছেন। বেন ইৎজাক ইসরায়েলের মুডি ইন শহরের বাসিন্দা। ৫৩ বছর বয়সী বেন ইৎজাক ১৯৯০ সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী আইজাক রবিনের হত্যাকাণ্ডের পর নিরাপত্তা সংস্থায় যোগ দিয়েছিলেন। তিনি গণমাধ্যমকে বলেন, ইসরায়েলের জন্য নেতানিয়াহু সত্যিই সবচেয়ে বড় হুমকি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা শিন বেতের সাবেক এজেন্ট ছিলেন বেন ইৎজাক। দখলকৃত পশ্চিম তীরে হামলা ঠেকাতে ইৎজাক হামাসের সহ-প্রতিষ্ঠাতা শেখ হাসান ইউসুফের ছেলে মোসাব হাসান ইউসুফকে গুপ্তচর বৃত্তির কাজে লাগিয়েছিলেন। সেই বেন ইৎজাক এখন নেতানিয়াহু সরকারের বিরুদ্ধে রাস্তায় বিক্ষোভ করছেন। তিস্তা ও গঙ্গার পানি বণ্টন নিয়ে মমতার অভিযোগ নাকচ কেন্দ্র সরকারের। বাংলাদেশকে তিস্তা এবং গঙ্গার পানি বণ্টন নিয়ে সোমবার ভারতের কেন্দ্রীয় সরকারকে নিশানা করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এ নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও পাঠান তিনি। তার অভিযোগ ছিল, রাজ্যের সাথে কোনো আলোচনা না করেই ভারতের কেন্দ্রীয় সরকার বাংলাদেশকে পানি বিক্রি করতে চাইছে। এমনকি হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, কেন্দ্র যদি একতরফাভাবে সিদ্ধান্ত নেয় তবে তার প্রতিবাদে গোটা দেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। কিন্তু মমতার এই দাবিকে সম্পূর্ণ নৎসাৎ করেছে ভারতের কেন্দ্রীয় সরকার। বিশ্বস্ত সূত্রের বরাদ্দে সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, গঙ্গার পানি চুক্তি পুনর্নবীকরণ নিয়ে কেন্দ্রীয় সরকারের তরফে পশ্চিমবঙ্গ সরকারকে আগেই অবহিত করা হয়েছিল। কেন্দ্রীয় সরকার সূত্রের খবর, ২০২৩ সালের ২৪শে জুলাই পশ্চিমবঙ্গ সরকারকে চিঠি লিখেছিল কেন্দ্র। তাতে ১৯৯৬ সালে স্বাক্ষরিত ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার পানি বণ্টন চুক্তির পুনর্নবীকরণ বিষয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা করার জন্য গঠিত কমিটিতে রাজ্যের তরফে মনোনীত প্রতিনিধি চাওয়া হয়েছে। ওই বছরেরই ২৫শে আগস্ট রাজ্য সরকারের তরফ থেকে কমিটির জন্য রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রণালয়ের প্রধান প্রকৌশলীকে মনোনীত করা হয়েছিল। চলতি বছরের ৫ই এপ্রিল রাজ্য সরকারের সেচ এবং জলপথ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব চিঠি দিয়ে ফারাক্কা ব্যারেজের ভাটির অংশ থেকে পরবর্তী ৩০ বছরের জন্য তাদের মোট পানির চাহিদার বিষয়টি জানিয়েছিলেন। বাংলাদেশের সাথে পানি বণ্টন নিয়ে ভারতের কেন্দ্র এবং পশ্চিমবঙ্গ রাজ্যের মধ্যে যে মনোমালিন্য শুরু হয়েছে তাতে মমতা ব্যানার্জিকে দায়ী করেছে কেন্দ্রীয় সরকার। রাজ্য সরকারকে অন্ধকারে রেখে কেন্দ্র পানি বিক্রি করতে চাইছে। মমতার এই অভিযোগকে মিথ্যা দাবি বলে আখ্যায়িত করেছে কেন্দ্র। গাজার ৭৫% আবাদি জমি ধ্বংস করেছে ইসরায়েল। ইউরো মেডিটেরিয়ান হিউম্যান রাইটস নামের একটি সংগঠন এই তথ্য দিয়েছে। এইসব জমির কিছু অংশ কথিত বাফার জোন হিসেবে অধিগ্রহণ করেছে তারা, আর কিছু অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। ইউরোমেড বলছে, স্থানীয়ভাবে খাদ্য উৎপাদনের সমস্ত ব্যবস্থা ধ্বংস করার পর ইসরায়েল গাজায় কোনো ধরনের খাদ্য সরবরাহের ব্যবস্থা রাখেনি। এছাড়া আন্তর্জাতিক অঙ্গন থেকে যে সমস্ত ত্রাণ সহায়তা পাঠানোর চেষ্টা হচ্ছে তাতে বাধা সৃষ্টি করছে বর্বর দখলদার সেনারা। গাজার ফিলিস্তিনি জনগণ যাতে দুর্ভিক্ষের কবলে পড়ে মৃত্যুবরণ করে, মূলত সেই লক্ষ্যে কাজ করছে ইহুদিবাদী সরকারটি। ইউরোমেড আরও জানিয়েছে, ফিলিস্তিনি কৃষকদের উদ্দেশ্যপূর্ণভাবে হত্যা করার ডকুমেন্ট রয়েছে তাদের হাতে। যেসব কৃষককে হত্যা করা হয়েছে তারা তাদের খেতে কাজ করছিলেন অথবা ফসলের খেতে যাওয়ার চেষ্টা করেছিলেন। ইউক্রেনের সেনাবাহিনীর উচ্চপদস্থ কমান্ডারকে বরখাস্ত করলেন জেলেনস্কি। ইউক্রেন সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কমান্ডারকে দেশটির প্রেসিডেন্ট বরখাস্ত করেছেন। অযোগ্যতা এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে অভিযুক্ত হওয়ার পর তাকে বরখাস্ত করা হয়েছে। বার্তা সংস্থা এফির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। অভিযুক্ত সেনা কর্মকর্তা ইউক্রেনের বিপর্যস্ত পূর্বাঞ্চলে দেশটির সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন। রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে সাম্প্রতিক মাসগুলোতে কিয়েভ পূর্বাঞ্চলে রুশ বাহিনীকে মোকাবেলায় কার্যত সংগ্রাম করছে। সোমবার জেলেনস্কি তার সান্ধ্যকালীন ভাষণে বলেন, তিনি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জয়েন্ট ফোর্সের কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল ইউরি সোডোলকে ব্রিগেডিয়ার জেনারেল আন্দ্রি গনটোভের সাথে প্রতিস্থাপন করার সিদ্ধান্ত নিয়েছেন। উচ্চপদস্থ এই সেনা কর্মকর্তাকে তিনি বরখাস্তের কারণ সম্পর্কে কোনো বিশদ বিবরণ দেননি। তবে ব্রিগেডের একজন কমান্ডারের সমালোচনার পরে এই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে। ইসরায়েলি হামলায় পরিবারের 10 সদস্য হারালেন হামাস প্রধান। ফিলিস্তিনের উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় হামাসের শীর্ষ নেতা ইসমাইল হানিয়ার পরিবারের 10 সদস্য নিহত হয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনের সংবাদ মাধ্যম আল জাজিরা জানিয়েছে, উত্তর গাজার আল শাতি ক্যাম্পে ইসরায়েলি বাহিনী হামলা চালিয়েছে। এই ঘটনায়
হামাসের রাজনৈতিক নেতা ইসমাইল হানিয়ার বোন সহ পরিবারের 10 জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, হামলায় নিহত সবাই হানিয়া পরিবারের সদস্য। তবে এই বিষয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। চলমান যুদ্ধে গত এপ্রিলে ইসরায়েলি বাহিনীর হামলায় 3 সন্তানকে হারিয়েছেন ইসমাইল হানিয়া। এর আগে গত বছরের 16 নভেম্বর গাজায় ইসমাইল হানিয়ার বাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এদিকে আন্তর্জাতিক সব আহ্বানকে বুড়ো আঙুল দেখে গাজায় স্থল, জল এবং আকাশপথে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। তাদের অভিযানে পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত হয়েছে উপত্যকা। গাজা পরিণত হয়েছে মৃত্যুপুরীতে।